সবাইকে আমন্ত্রণ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান আর আমাদের সঙ্গে আজকে আছেন ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনি bdnews24.com এর ক্রীড়া সম্পাদক। স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। রনির সঙ্গে কথা হবে, তার আগে দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো এক নজরে জেনে নেব। শুনছিলেন দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো। আমরা কথা বলবো আরিফুল ইসলাম রনির সঙ্গে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন। কথা হবে টেস্ট ক্রিকেট নিয়ে। টেস্টের বাংলাদেশ একদিকে উত্থান আমরা দেখেছি পাকিস্তান সফরে, আবার পতন দেখলাম ভারত সফরে। বাংলাদেশের আসল অবস্থান কোথায়, একই সঙ্গে সাকিব আল হাসানের ভবিষ্যৎটাই কি, এই সবগুলো বিষয়েই কথা বলবো। আপনারাও চাইলে যে কোনো প্রশ্ন অথবা মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করতে হবে সেজন্য। আরিফুল ইসলাম রনি, আমরা বলছিলাম যে উত্থানটাও আমরা দেখলাম, পতনটাও আমরা দেখলাম। বাংলাদেশের অবস্থান কি মাঝামাঝি নাকি নিচে উপরে, কোন জায়গায়? বাংলাদেশের অবস্থান আমার মনে হয় আগের মতো, মানে পাকিস্তানের সঙ্গে সিরিজ জিতে আমরা যে খুব টেস্ট দল হিসেবে একদম চূড়ায় উঠে গেছি তা না। ডেফিনেটলি ওই জয়টা বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রি, টেস্ট হিস্ট্রি ডেফিনেটলি সেরা সাফল্য। কিন্তু টেস্ট দল হিসেবে আমরা যে খুব চূড়ায় উঠে গেছি তাও নয়, এই পরাজয়ে আমরা একদম তলানিতে নেমে গেছি তাও নয়। আমাদের যে বাস্তবতা ছিল সে কম বেশি বাস্তবতা সেরকমই আছে। টেস্টে যদি আপনি দেখেন খেলার ধরনে যে মৌলিক সমস্যাগুলো আমাদের ছিল সেগুলো কিন্তু এখনও আছে। পাকিস্তান সিরিজটা যেটা হলো যে এটা আপনাকে স্বীকার করতে হবে, পাকিস্তান মানে ওই আগের পাকিস্তান আর নেই। পাকিস্তান দল যদি আপনি বাংলাদেশের সঙ্গে কম্পেয়ার করেন, অভিজ্ঞতায় তারা অনেক অনেক পেছনে ছিলেন এবং তাদের একটা ট্রানজিশন পিরিয়ডও চলছিল। বাংলাদেশের কিন্তু আমি কম করছি না, কারণ বাংলাদেশ ডেফিনেটলি এর চেয়েও খারাপ অবদানের সঙ্গে আগে টেস্টে হেরেছে। বাংলাদেশ ভালো খেলে সেখানে জিতেছে, বাট জাস্ট কোয়ালিটি ডিফারেন্সটা আমি বলতে যাচ্ছি যে ইন্ডিয়া আর পাকিস্তানের কোয়ালিটির ডিফারেন্সটা হিউজ, ব্যাটিং, বোলিং, অ্যাটিটিউড সব দিক থেকেই। সো বাংলাদেশের জন্য একটা চান্স ছিল, আমি বলছি না যে ভারতে গিয়ে জিততেই হবে, বাংলাদেশের জন্য একটা চান্স ছিল যে ফাইটটা শো করার, টেস্ট দল হিসেবে যে বাংলাদেশ এগোচ্ছে সেটার ছাপ মেলে ধরা। সেটা ছাপ কীভাবে মেলে ধরতে পারতো, সেটা পারফরমেন্স, মানে ম্যাচ জয় দিয়ে শুধু নয়, সেটা হতে পারতো আপনার অ্যাটিটিউডে, আপনার ফাইট শো করে, যেটার শেষ দিনে সুযোগটা ছিল গতকালকে শেষ দিনে। আমি আগের দিনটা মানে বেনিফিট ডাউট দিচ্ছি, কারণ আমরা অনেকেই চমকে গেছি যেভাবে ভারত খেলেছে। ঠিক আছে, ভারত এগ্রেসিভ খেলবে আমরা জানতাম, কিন্তু এভাবে T10, T20 মতো খেলবে এটা আমরা আসলে অনেকেই ভাবতে পারিনি। বাংলাদেশের কোচও অবাক হয়েছেন। ফাইন, আমি সেদিনটা আপনাকে মানে বেনিফিট অফ ডাউট দিচ্ছি, কিন্তু লাস্ট ডেতে আপনার সুযোগ ছিল ম্যাচ ড্র করার, লম্বা ইনিংস খেলার, ফাইট শো করার, গ্রাইন্ড শো করার, ভারতের কাজটা কঠিন করে তোলার, এবং উইকেট খুব ভালো ছিল। আপনার লাস্ট ডের উইকেট হলো, আলটিমেটলি সেটা থার্ড ডে বা সেকেন্ড ডের উইকেট, কিন্তু খেলা 2 দিনের বেশি হয়নি। 173 ওভার, 2 দিনের খেলা হয়নি। সো উইকেট খুব ভালো ছিল। ভারত যে এক্সট্রাঅর্ডিনারি বোলিং করেছে তা না, বুমরা খুব ভালো বোলিং করেছেন, অন্যান্যরা যেরকম বোলিং করেছেন, কিন্তু আমরা তাদের কাজটা সহজ করেছি। তো আমার প্রশ্নটা এই জায়গায় যে বাংলাদেশ যদি কালকে ড্র করতে পারতো, ফাইটটা শো করতে পারতো, আমি তাহলে বুঝতাম যে সেই ধারাবাহিকতা আছে, পাকিস্তানের জয় বা এখানে ফাইট শো করা, তাহলে টেস্ট দল হিসেবে বাংলাদেশ এগোতে পারছে। কিন্তু কালকে বাংলাদেশ সেই চিরন্তন সমস্যা, ম্যাচ অ্যাওয়ারনেসের ঘাটতি, বাজে শট খেলে উইকেট ছুড়ে আসা, কোন সময় কোন শটটা খেলবে সেটা বুঝতে না পারা, এই জায়গাগুলো তো আসলে প্রমাণ হয়েছে যে বাংলাদেশ আসলে টেস্ট দল হিসেবে মানে ওই জায়গাটা এখনো যেতে পারেনি। এবং আউটগুলো অনেকগুলো দৃষ্টিকটু আমার কাছে। মুমিনুলের সুইপ করতে যাওয়া, আউট হওয়া, মুশফিকের ছেড়ে দিয়ে বোল্ড হওয়া, কিংবা নাজমুল শান্তর রিভার্স সুইপ করতে যাওয়া, মানে আমি অনেকগুলো শটই আমার কাছে মনে হয়েছে খুবই প্রশ্নবিদ্ধ কিংবা আসলে খুবই সমালোচিত। ডেফিনেটলি আপনার যেটা বললাম, ম্যাচ অ্যাওয়ারনেসের ঘাটতি, এটা আমাদের এই টেস্ট ক্রিকেটের শুরু থেকে চলছে, 2 যুগ ধরে চলছে এবং এখনও চলছে। হতাশার ব্যাপার হলো যে একটা সময় বাংলাদেশ খুব বেশি টেস্ট খেলতো না। বুলবুল ভাইরা, আকরাম ভাইরা যখন ছিলেন অনেকদিন পর টেস্ট খেলতেন, তারা ফার্স্ট ক্লাস ক্রিকেটে এত বেশি খেলেন নাই। ওই সময় একটা পর্যন্ত আমি মানতে রাজি ছিলাম, কিন্তু এখন মুশফিক 92 টেস্ট খেলছেন, শান্ত 7 বছর ধরে আপনার টেস্ট ক্রিকেট খেলছেন, মুশফিক 1 যুগ ধরে খেলছেন। তাদের কাছে এটা খুবই অপ্রত্যাশিত। প্রত্যেকটা আউট আপনি যেটা বললেন, মুশফিক সুইপ করতে মুমিনুল সুইপ করতে গিয়ে আউট হয়েছেন। দেখুন প্রথম ইনিংসে তিনি খুব ভালো সুইপ করেছেন, সুইপ করে প্রচুর রান করেছেন। তো অশ্বিন বা ওই ধরনের কোয়ালিটি বোলার যারা, তারা তো ডেফিনেটলি এটা মার্ক করবে। এবং তাকে একটা লেগ স্লিপ যখন আনা হয়েছে, ডেফিনেটলি প্ল্যানটা এটাই, তাকে সুইপ করতে প্রলুব্ধ করা। তখন কিন্তু তোমাকে নিজের সঙ্গে আপোষ করতে হবে। এটাই হলো টেস্ট ক্রিকেট। গ্রাইন্ডিং এটাকেই বলে যে ঠিক আছে, আমি তাহলে সুইপটা খেলবো না, বা খেলতে গেলে শতভাগ নিশ্চিত হয়ে খেলবো। কিন্তু মুমিনুল শুরু থেকে, কালকে দিনের শুরু থেকে সুইপ করছেন এবং আলটিমেটলি সেই ফাঁদে পা দিয়েছেন। তার উচিত ছিল যে ঠিক আছে, আমি এই শটটা অ্যাটলিস্ট কাট অফ করি, কিংবা একদম শতভাগ নিশ্চিত না হয়ে খেলবো না আমি। শান্ত রিভার্স সুইপ খুব ভালো খেলেন, রিভার্স সুইপ খুব এফেক্টিভ একটা শর্ট টেস্ট ক্রিকেট, এখন আমার কোনো ডাউট নেই সেটা নেই। কিন্তু আমি কোন সময় কোন বোলার এবং কোন বল, এইটা হলো বাছাই করা জরুরি। 3টা জায়গাতে শান্ত ভুল করেছেন, যে সময়টা একটা জুটি গড়ে উঠেছে, এবং একটু রিস্ক ফ্যাক্টর বেশি রিভার্স সুইপে। সো আমার কি রিস্ক নেওয়াটা জরুরি এই টেস্টের শেষ দিনে? আমার তো খেলাটাকে সামনে নেওয়ার দরকার নেই, আমার খেলাটাকে থমকে রাখা দরকার। সো সেই তিনি রিস্কটা নিয়েছেন, সেটা আবার জাদেজার সেকেন্ড বলেই, এবং জাদেজাকে আপনার প্রিমেডিটেটেড শট খেলা সবচেয়ে টাফ, কারণ তিনি লাস্ট মোমেন্ট পর্যন্ত ওয়েট করেন ব্যাটসম্যানকে দেখেন। সো তার ফিট মুভমেন্ট দেখেই বুঝে গেছেন যে তিনি আগে থেকে রিভার্স সুইপ খেলার জন্য রেডি।
তিনি আসলে লেগ স্টাম্পে বলটা দিয়েছেন, বোল্ড হয়েছেন। সো এই সময় তিনি অধিনায়ক হিসেবে শান্ত যেটা করেছেন এটা আসলে ভুল না, এটা আমি মানে বলবো যে ক্রাইমের পর্যায়ে পড়ে। মুশফিক যে শটে তিনি আউট হলেন ততক্ষণে বাংলাদেশ ম্যাচ হেরে গেছে, ডেফিনেটলি বাংলাদেশ ম্যাচ বাঁচাতে পারতো না। কিন্তু লাঞ্চের আগে শেষ বল, এখানে কিন্তু অ্যাটিটিউড শো করার ব্যাপার, হ্যাঁ, যে আমি ভারতের কাজটা কঠিন করে তুলি, লাঞ্চ পর্যন্ত আরেকটা সেশনে যাই, ঠিক আছে, শেষ বলটা আমি ব্লক করবো, তিনি স্লক করতে গেলেন, মনে হচ্ছিল যে ওই বলে ছক্কা মারলে বাংলাদেশ বিশ্বকাপ জিতে যাবে, এরকম একটা ব্যাপার, আউট হলেন। সো এই জিনিসগুলো আসলে ফুটিয়ে তোলে টেস্ট দল হিসেবে মানসিকতায় বাংলাদেশ কোথায় আছে। তার মানে আপনি বলছেন যে পাকিস্তানেরটা একটা আসলে ফ্লুক না বললেও একটা হঠাৎ একটা সাফল্য, বাংলাদেশের টেস্ট যেখানে ছিল সেখানেই বাংলাদেশ আছে। হ্যাঁ, মানে ডেফিনেটলি কিছু উন্নতি আছে, বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়েছে, পাকিস্তানের সিরিজ জিতেছে, একটা টেস্ট জিতলে একটা কথা, সিরিজ জিতেছে, ডেফিনেটলি কিছু উন্নতি আছে, কিন্তু সেই উন্নতিটা আসলে অত বড় নয় যতটা আমরা উল্লেখযোগ্য বলতে পারি যে হ্যাঁ বাংলাদেশ টেস্ট দল হিসেবে বেশ বড় একটা পদক্ষেপ নিয়েছে, সেটা আমি এখনো বলতে পারছি না। এবং পাকিস্তানের সাফল্যটাকে মানে স্বীকার করেই বলছি যে সেটা এখন বলতে পারছি না। এই টেস্ট নিয়ে কথা বলবো, তার আগে একটা জানতে চাই যে আবার এই অক্টোবরেই হয়তো বা সাউথ আফ্রিকা আসবে এবং খেলা হবে, আবার কি দেশের মাটিতে যদি আমরা এরকম একটা সাকসেস পাই আবার কি আমরা এটা ভুলে যাবো কিনা, মানে এরকমই কি হবে নাকি এরকমই আসলে চলতে থাকবে? এরকম হওয়া তো উচিত না। দেখুন দক্ষিণ আফ্রিকার যে দলটা আসছে খুবই অনভিজ্ঞ দল, টেম্বা বাভুমা এবং এইডেন মার্করাম ছাড়া ওই দলে আসলে অভিজ্ঞ কেউই নেই, এবং এই কন্ডিশনে খেলার মতো সেরকম অভিজ্ঞ ব্যাটসম্যান নেই। বোলিংয়ে রাবাদা এবং মহারাজ আছেন, তো বোলিং অ্যাটাকও তাদের খুব বেশি ভালো না। রাবাদা ছাড়া যে দুজন পেসার আছেন, নান্দ্রে বার্গার কিংবা ডেন পেটারসন অনেক বয়স কিন্তু খুব কম খেলেছেন, 4-5টা টেস্ট খেলেছেন, বার্গার নতুন আসছেন। সো এই বোলিং অ্যাটাকের সামনে কিংবা এই ব্যাটসম্যানদের সামনে বাংলাদেশের অবশ্যই এই কন্ডিশনে বাংলাদেশের জেতা উচিত, কিন্তু সেটা জিতলেই বাংলাদেশ একদম মানে আমাদের যেটা হয়, আমাদের যে কালচার যে চারপাশে হয়তো আবার মানে ভারতের ইটাকে আমরা ভুলে যাবো বা টেস্ট ক্রিকেটের বাস্তবতা আমরা ভুলে যাবো, কিন্তু সেটা উচিত হবে না। প্রথম কাজ ডেফিনেটলি বাংলাদেশের এই সিরিজটা জেতা উচিত সাউথ আফ্রিকার সঙ্গে, দুই দলের বাস্তবতা, কন্ডিশন, উইকেট বিবেচনা করলে। দ্বিতীয়ত আমাদের দীর্ঘমেয়াদী ভাবা উচিত যে টেস্ট দলটাকে সামনে এগোতে হলে আমাদের কি কি করা উচিত। আচ্ছা, আর এমনিতে এই টেস্টের কথা যদি বলি যে 2.5 দিনে যেভাবে টেস্ট শেষ হলো, কিংবা আমরা হিসাব করলে আসলে 2 দিনের কম পাই, কিংবা 6 সেশনের একটু বেশি হিসাবে হয় কিন্তু সংখ্যায়, ওভারের সংখ্যায় কম, সেই হিসাবে যদি আমি বলি যে এইটা কিভাবে আসলে একটা সমাপ্তি হলো, এটা কি টেস্ট ক্রিকেটের একটা নতুন মোড় নিল এই টেস্টটা থেকে আমরা বলতে পারি যে ভারত যেভাবে টেস্টটা খেললো? ডেফিনেটলি এটা কিন্তু অনেকের মানে অনেক দলেরই চোখ খুলে দেবে যে ঠিক আছে 2.5 দিন চলে গেছে, বৃষ্টিতে 2.5 দিনের বেশি ইনফ্যাক্ট বৃষ্টিতে ভেসে গেছে, এবং ভারত যখন ফার্স্ট ইনিংসে ব্যাটিংয়ে নামছে তখন 4th ডের সেকেন্ড সেশন খেলা চলছে, সেখান থেকে রেজাল্ট বের করার চিন্তা করা যায়, এইটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আপনি এক্সিকিউট করা তো পরের ব্যাপার, তারা যেটা ভেবেছে এটাই ফুটিয়ে তুলছে আসলে টেস্ট দল হিসেবে ভারত কোথায়, আমরা কোথায়। আমাদের সঙ্গে তুলনা করছি না, আপনি যে কোশ্চেনটা করছেন ওভারঅল টেস্ট ক্রিকেটে আমি বলছি, সামগ্রিক টেস্ট ক্রিকেটকেও কিন্তু পরের ধাপে নিয়ে দেবে। একটা ব্যাপার হলো যে T20 বা আপনার T10 বা ওয়ানডে এখন যেভাবে খেলা হয়, ডেফিনেটলি সেটার ইতিবাচক একটা প্রভাব টেস্ট ক্রিকেটে পড়েছে, যেভাবে রান রেট, সেটার প্রভাব বাসবল ক্রিকেট আমরা বলি, বাসবল, অস্ট্রেলিয়া যেভাবে, অস্ট্রেলিয়া আগে থেকেও ওইভাবে খেলে, আগে থেকেও খেলতো আপনার অস্ট্রেলিয়া, ভারত তো এখন খুব অ্যাগ্রেসিভ ক্রিকেট টেস্টেও খেলে, কিন্তু এটা যেভাবে হয়েছে, যেভাবে তারা একটা মানে খেলাটাকে নেক্সট লেভেলে নিয়ে গেছে, ডেফিনেটলি ভারতের জন্য এটা একটা, তারা নিজেদেরকে জানতে পারলো এবং জানলো যে এই সিচুয়েশন থেকে এরকম ভাবা যায়, তারপরে সেটা এক্সিকিউট করা তো পরের ব্যাপার। তারা এক্সিকিউটও করেছে সফলভাবে, এটা ডেফিনেটলি তাদেরকে কনফিডেন্স দেবে, এবং অন্যান্য দলের জন্য এটা ডেফিনেটলি একটা বার্তা যে হ্যাঁ টেস্ট ক্রিকেটটা এভাবেও খেলা যায় এবং এই জায়গা থেকে রেজাল্ট বের করার চিন্তা করা যায়, এবং আমি যদি পজিটিভলি সেটা এক্সিকিউট করতে পারি রেজাল্ট বের করে আনা যায়। আমি মনে করি ডেফিনেটলি এইটা টেস্ট ক্রিকেটকে এক ধাপ একদম নেক্সট লেভেলে নিয়ে যাবে, এবং সেজন্যই আমাদের হাথুরু সিংও অবাক হয়েছেন, কিংবা অধিনায়কও প্রশংসা করছেন, উনিও প্রশংসা করেছেন হাথুরু সিং। ইন্ডিয়ার এই টেস্ট ক্রিকেটটা জেতার মানে আপনার কি মনে হয় যে এই টেস্ট না জিতলেও যে এমন তারা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতো না এমন নয়, তারপরেও তারা এটার জন্য এরকম চেষ্টা করেছে, সেটার কারণটা কি? শুধুই কি টেস্ট চ্যাম্পিয়নশিপ মনে হয়? টেস্ট চ্যাম্পিয়নশিপ তো একটা ব্যাপার ডেফিনেটলি আছে যে আপনার বাংলাদেশের বিপক্ষে যদি ফুল পয়েন্ট তারা না পেতে, এই পয়েন্ট তারা নিশ্চিত ধরে রেখেছে যে তারা পাবে, না পেলে তাদের একটু কঠিন হতো, এমন না যে খুব কঠিন হয়ে যেত। পরের চ্যালেঞ্জগুলো তারা নিউজিল্যান্ডের সাথে 3 ম্যাচের সিরিজ আছে, সেখানে তারা ডেফিনেটলি ফেভারিট। অস্ট্রেলিয়া হয়তো কাজটা একটু কঠিন হবে, কিন্তু অস্ট্রেলিয়াতে তারা গত 2 বার গিয়ে সিরিজ জিতে এসেছে, সো তাদের হাতে সুযোগ আছে ডেফিনেটলি, কিন্তু এই নিশ্চিত ধরে রাখা পয়েন্ট তারা হারাতে চায়নি, এটা একটা ব্যাপার। বাট সবচেয়ে বড় ব্যাপার ডেফিনেটলি তাদের অ্যাটিটিউড, টেস্ট দল হিসেবে তারা কোথায় দেখতে চায়। গৌতম গম্ভীর আমরা জানি যে খুবই অ্যাগ্রেসিভ, এইটাও আমার প্রশ্ন ছিল, পরের প্রশ্নটা আপনি বলছেন এটা কার চিন্তায় আসতে পারে আপনার মনে হয়? প্রথম ডেফিনেটলি ক্যাপ্টেন কোচের যোগ সাজসে, মানে যোগ সাজসটা আসলে নেগেটিভ শব্দ হলো, কিন্তু ক্যাপ্টেন কোচের সংযোগেই, পারস্পরিক সংযোগেই এটা হবে। আপনার
রোহিত শর্মাও কিন্তু খুবই অ্যাগ্রেসিভ ক্যাপ্টেন, এবং তার আপনি যদি গত 1.5-2 বছরে তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ব্যাটিং এবং তার ক্যাপ্টেন্সির ধরন দেখেন, সেটা কিন্তু ফুটে ওঠে T20 ওয়ানডে সব জায়গাতেই। ওয়ানডে ওয়ার্ল্ড কাপটা তারা ফাইনালে হেরে গেছে, কিন্তু ওভারঅল তারা যেভাবে খেলেছে, T20 ওয়ার্ল্ড কাপ তারা যেভাবে জিতেছে, IPL-এর ক্লান্তি টান্তি সব কিছুকে দূর করে, উইকেটের যে বাধা ছিল, আমার মানে মনে আছে ভারতের সবগুলো ক্রিকেটার যখন পরবর্তীতে বিভিন্ন ইন্টারভিউ দিচ্ছেন, সবাই একটা কথা বলেছেন যে ক্যাপ্টেন তাদেরকে বলেছেন যে নিউ ইয়র্কে তারা গিয়েছেন, সেখানে প্র্যাকটিস ফ্যাসিলিটি খুব ভালো না, নিউ ইয়র্কের উইকেটের কথা আমরা জানি কেমন ছিল, কিন্তু ক্যাপ্টেন তাদেরকে বলেছেন যে উইকেট কন্ডিশন কি সবকিছু মাথায় বাইরে রাখতে হবে, আমাদেরকে জিততে হবে, এই ক্রিকেট খেলবো, এই অপোনেন্টের সঙ্গে এইভাবে খেলবো, আমাদেরকে ট্রফি জিততে হবে। সো এই মেসেজটা হলো ক্লিয়ার টিমের কাছে, যে যত কিছুই থাকুক জিততে হবে। এবং গৌতম গম্ভীর তো আগের থেকেই এগ্রেসিভ একটা থিঙ্কার, খেলাটাকে তিনি নেক্সট লেভেলে নিয়ে যান। বিভিন্ন সময় আমরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার চিন্তা ভাবনা, সেই প্রতিফলনটা পড়েছে, আমরা দেখেছি। তো তারা দুজন যখন একসঙ্গে হয়েছে, ডেফিনেটলি সেটার মানে ওই চিন্তা ভাবনার মানে প্রতিফলনটাই তাদের এই মানসিকতায় পড়েছে। আমি মনে করি যে ভারতের জন্য সামনে খুবই এক্সাইটিং সময় অপেক্ষা করছে। সবসময় যে তারা সেটা এক্সিকিউট করতে পারবেন বা এমন হতে পারে যে ফল পাচ্ছেন না, কিন্তু তাদের খেলার ধরন ডেফিনেটলি রোমাঞ্চকর হবে। মানে টেস্টের কথাই বলছেন আপনি নাকি? টেস্টের কথা, অন্যগুলো তো তারা ডেফিনেটলি খেলছে, টেস্টেও তারা ডেফিনেটলি রোমাঞ্চকর ক্রিকেট খেলবে বলে আমি মনে করি। এবং অ্যাগ্রেসিভ চিন্তা ভাবনা, কিন্তু আপনি দেখেন প্রথম টেস্টেও তারা 3টা পেসার নিয়ে খেলেছে, পরের টেস্টে ধারণা করা হচ্ছিল যে স্পিন ট্র্যাক হবে বা তারা 3টা স্পিনার নিয়ে খেলবে, কিন্তু কন্ডিশন বুঝে যখন দেখেন যে একটু ওভারকাস্ট কন্ডিশন, তারা কিন্তু 3 পেসার নিয়ে খেলেছে। কুলদীপ যাদবের এটা তার একটা ইমোশনাল ব্যাপার ছিল, তার ঘরের মাঠ আর কখনো টেস্ট খেলতে পারবেন কিনা তিনি জানেন না, কিন্তু এইসব ইমোশন কিন্তু তারা পাত্তা দেননি। তারা জাস্ট ওই যে বৃষ্টি হয়েছে, ওভারকাস্ট কন্ডিশন, তারা 3rd পেসার নিয়েছেন। বাংলাদেশ কিন্তু আগের দিনের যা প্ল্যান ছিল সেই অনুযায়ী 2 পেসার নিয়ে 3 স্পিনার নিয়ে খেলেছে। সো এটাই বলছি, চিন্তা ভাবনার প্রতিফলনগুলো বোঝা যায় এখানে আর কি। আমরা একটু সাকিব আল হাসানের প্রসঙ্গে আসতে চাই। সাকিবের কি অধ্যায় শেষ নাকি হবে? মানে আপনার সব পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় এক কথায় উত্তর যদি বলি, যে আপনার কি মনে হয় সাকিব খেলবে ঢাকায় নাকি খেলবে না? এখনো পর্যন্ত যে অবস্থাতে ঢাকায় খেলার সম্ভাবনা তো খুবই 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 সামান্য। কারণ হলো যে বাস্তবতা তো বুঝতে হবে। আমরা অবশ্যই চাই ক্রিকেট ফলোয়ার হিসেবে, জার্নালিস্ট বলুন, ক্রিকেট ফলোয়ার বলুন, বা এই দেশের মানুষ হিসেবে ডেফিনেটলি চাইবো বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা ক্রিকেটার, সবচেয়ে বড় তারকা, যিনি এত বছর ধরে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল বিজ্ঞাপন, তার বিদায়টা আমাদের চোখের সামনে হোক, স্পেশালি টেস্ট ক্রিকেটে। কিন্তু বাস্তবতা যেটা হলো যে তিনি হয়তো বাংলাদেশে আসতে পারবেন, তিনি বাংলাদেশের নাগরিক, ডেফিনেটলি বাংলাদেশে আসতে পারবেন, কিন্তু বাংলাদেশ থেকে তিনি যেতে পারবেন কিনা। কারণ যেহেতু একটা হত্যা মামলা হয়েছে, আমরা জানি মামলার ধরনটা কি, মামলা কেমন, কি ধরন, ওই মামলার সময়, ঘটনার সময় তিনি কোথায় ছিলেন, সব কিছু আমরা জানি। কিন্তু মামলা তো হয়েছে এবং এটাকে ইগনোর করার কোনো উপায় নেই। সো মামলা যখন হয়ে গেছে, তখন এই হত্যা মামলা মাথায় নিয়ে তিনি দেশ ছাড়তে পারবেন কিনা, এটা তো একটা বিগ কোশ্চেন। এবং মনে হয় না সেটার কোনো উপায় আছে, যদি না তিনি আগাম জামিন নেন। সো আগাম জামিন ছাড়া তার দেশে আসা এবং দেশ ছাড়ার কোনো ওই তো দেখছি না। এটা যদি না হয়, বাংলাদেশ ক্রিকেটের জন্য দুর্ভাগ্যজনক, ডেফিনেটলি সাকিবের জন্য তো বটেই। বাংলাদেশ ক্রিকেটের জন্য দুর্ভাগ্যজনক, বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকাকে দেশের মাঠ থেকে বিদায় দেওয়া হচ্ছে না, কিন্তু ইট ইজ হোয়াট ইট ইজ, মানে বাস্তবতা এরকমই। আমরা আরো কথা বলবো সাকিবকে নিয়ে, আসলে কিভাবে আসতে পারে কিংবা কিভাবে তিনি না খেললে কি হতে পারে, তার ক্যারিয়ারটা কেমন ছিল। একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমাদের সঙ্গেই থাকবেন। সাকিবকে নিয়ে কথা বলছিলাম, যে সাকিব, আপনি বলছিলেন যে আসার সম্ভাবনা খুবই কম, তাহলে সাকিবের টেস্ট অধ্যায় শেষ? সেরকমই ধরে নিতে হবে, দুঃখজনক হলেও সেটা সত্যি। এবং শেষ ইনিংসে রানও করতে পারেননি, বোলিংটাও খুব বেশি ভালো হয়নি। ফার্স্ট ইনিংসে যদিও 4 উইকেট পেয়েছেন, কিন্তু বেশিরভাগ উইকেটই আসলে উপহার, কারণ ভারত যেভাবে খেলেছে, তা তিনি তো ডেফিনেটলি খুব চতুর বোলার, বুদ্ধিদীপ্ত বোলার, উইকেটগুলো আদায় করে নিয়েছেন। ভারতের ব্যাটসম্যানরা এগ্রেসিভ খেলছিলেন, আদায় করে নিয়েছেন, কিন্তু মানে শেষ ইনিংসে বা ব্যাটিং বোলিং কিছুতেই তিনি আসলে সাফল্য পাননি। সেটা যদি শেষ হয়ে থাকে, দুঃখজনক শেষ, কিন্তু এটাই বাস্তবতা। এখন পারফরমেন্সও সাকিবের আসলে যে খুব বেশি ভালো হচ্ছে সাম্প্রতিক সময়, সেটাও কিন্তু না। এবং টুকটাক প্রশ্ন উঠতে শুরু করেছে যে আলটিমেটলি সাকিব এখন দলের জায়গা রিজার্ভ করেন কিনা, স্পেশালি মেহেদী হাসান মিরাজের উত্থানটা, ব্যাটিং বোলিং দুদিকেই। মিরাজ তো আগে দেশের বাইরে বোলিংটা অত ভালো ছিল না, কিন্তু এখন দেশের বাইরে রেগুলার বোলিং ভালো করছেন তিনি। পাকিস্তানে ভালো বোলিং করেছেন, এই সিরিজে সুপার বোলিং করেছেন, ব্যাটিং তো খুব ভালো করছেন, উন্নতির ছাপ সেখানে স্পষ্ট আছে। তিনি রেডি, সাকিব আল হাসান হয়ে যাবেন তিনি তা না, কিন্তু ওই পথে হাঁটার জন্য তিনি মোটামুটি প্রস্তুত আছেন। বাট সাকিব তো সাকিব আলটিমেটলি, এবং এই ধরনের পারফর্মারকে আপনি কখনোই বিবেচনার বাইরে রাখতে পারবেন না। আর আলটিমেটলি তিনি তো আর একটি টেস্ট খেলতে চেয়েছিলেন, সেটা ইজিলি বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রি সেরা প্লেয়ারকে আপনি সেটা দিতেই পারতেন। এখন যেহেতু এটা ক্রিকেটের ব্যাপার না, আইনের ব্যাপার, এখানে আসলে আমাদের পক্ষেও জোর দিয়ে কিছু বলা কিন্তু কঠিন। আইন তো তার নিজস্ব গতিতে চলবে। কিন্তু আমার মনে হয় যে মানে কোনো একটা ওয়ে যদি বের করা যেত, আমি জানি না সেটা কি ওয়ে, কোনো একটা ওয়ে বের করা গেলে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ভালো হতো। কি যে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা যদি বাংলাদেশের মাঠ থেকে বিদায় নিতে না পারেন, সেটা আসলে একটা খুব ভালো নিদর্শন হয়ে থাকে না।
কারণ যেটা ডেফিনেটলি সেখানে অনেকে বলতে পারেন যে সেই দায় তার নিজেরও, তিনি কেন রাজনীতিতে যোগ দিলেন, কেন এসবে জড়ালেন, সেটা তো আছেই। সেই প্রশ্ন সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু পাল্টায়। সেই প্রশ্ন এক এক সময় আজ থেকে 2 বছর পরে সেই প্রশ্ন আবার কিভাবে আসবে ইউ নেভার নো। বাট আমি সেদিকে যাচ্ছি না। 2 মাস আগেও কেমন ছিল, 2 মাস আগেও কেমন ছিল আপনারা সবাই জানেন। সো আমি সেদিকে যাচ্ছি না, বাট জাস্ট একটা ওয়ে যদি বের করতে পারতাম আমরা, আইনগতভাবে তিনি আগাম জামিন হোক বা যেভাবেই হোক, একটা ওয়ে বের করতে পারলে বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা ভালো ব্যাপার হতো। যদি এটা না হয়, এমন না হয়, তাহলে কি সাকিব কিংবা ক্রিকেট বোর্ড যৌথভাবে সিদ্ধান্তটা চেঞ্জ করে ওয়েস্ট ইন্ডিজে দেশের বাইরে কি তাকে শেষ টেস্ট খেলার সুযোগ দিয়ে বিদায় দিবে, এরকম হতে পারে? আমার মনে হয় না, কারণ সাকিব তো তার চিন্তা ভাবনা যথেষ্ট ক্লিয়ার এবং তিনি মনে হয় না খেলবেন। তার কিছু ফ্র্যাঞ্চাইজি কমিটমেন্টও আছে সম্ভবত, যতদূর আমি জানি। তিনি এখন এই যে টি-20 তো খেলছেন না, তিনি ইউএসএতে একটা টুর্নামেন্টে খেলবেন, সামনে নিশ্চয়ই আরও তার কমিটমেন্ট থাকবে। টেস্ট ক্রিকেটে আমার মনে হয় না সেই তাগিদ বা তাড়নাটা তিনি পাবেন, কিংবা জাস্ট বিদায় নেওয়ার জন্য একটা বিদায়ী টেস্ট খেলার জন্য বিদেশের মাঠে তো তার আগেই ঘোষণা দিলেন। সো ইন্ডিয়া আর ওয়েস্ট ইন্ডিজে বিদায় নেওয়ার মধ্যে খুব বেশি পার্থক্য আছে বলে আমার মনে হয় না। তার মানে টেস্টও শেষ, যদি না তিনি সুযোগ পান, টি-20ও শেষ, ওয়ানডেতে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বলেছেন, সেটা কি সুযোগ মিলবে আপনার মনে হয় এরকম বিদেশে খেলে? এটাও একটা বড় কোশ্চেন কিন্তু এই মুহূর্তে, কারণ আপনার মনে আছে নিশ্চয়ই ফারুক ভাই বোর্ড প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরে এই প্রশ্নেই বলেছিলেন যে না, আপনার ক্যাম্পে থাকতে হবে, কিংবা দেশে ওই ট্রেনিং প্রসিডিউরটা যেটা আছে, যেভাবে কোচদের তত্ত্বাবধানে কোচিং চলে সেখানে থাকতে হবে, সেটা উপদেষ্টার কথাতেও সেরকম ইঙ্গিত ছিল। এখন সেটা যদি না হয়, সাকিব যদি দেশে আসতে না পারেন, এই টেস্ট খেলে যদি আসতে না পারেন, সামনে তো আসার চান্স কম আসলে। এবং বাংলাদেশের এই মুহূর্তে দেশের মাটিতে কোনো ওয়ানডে নেই, সিরিজ আছে হলো ইউএইতে, আর তারপরে ওয়েস্ট ইন্ডিজে, তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু বাইরে খেলে তো আসলে আপনি কিভাবে করবেন, এটা আইডিয়ালও না। কিন্তু আপনি একটা দলের জন্য যদি ধরলাম ইউএই সিরিজটা তিনি খেললেন, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিশ্চয়ই একটা ক্যাম্প হবে দেশে, সেখানে একটা কন্ডিশনিং ক্যাম্প হবে, সেখানে একটা দলের একাট্টা হওয়ার ব্যাপার, প্ল্যানটা এক্সিকিউট করা, বা একটা একাত্মবোধের একটা ব্যাপার আছে। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এবং সাকিব মতো ইম্পর্টেন্ট প্লেয়ার, সিনিয়র প্লেয়ার, তার এইসব ক্যাম্পে থাকাটাও জরুরি। সো বিসিবি তার জন্য সেই বিশেষ ছাড় দেবে কিনা, দিলে সেই প্রশ্ন উঠবে কিনা, কোচ ক্যাপ্টেন সেটাকে কীভাবে দেখবেন, এগুলো অনেকগুলো প্রশ্নের ব্যাপার। সো আমি মনে করি যে তিনি যদি এই টেস্ট খেলতে আসতে না পারেন ফাইনালি, তার ওয়ানডে ক্যারিয়ারের সামনে একটা বড় প্রশ্ন থেকে যাবে। যদিও টি-20 নিয়ে তিনি একটা কোশ্চেন মার্ক কিন্তু রেখে দিয়েছেন, যে ভবিষ্যতে যদি দল চায় বা সিচুয়েশন থাকে তিনি ফিরতে পারেন, সেটা তো ভবিষ্যতের হাতে আসলে, কারণ ইনজুরি, ফর্ম, অনেক কিছু মিলিয়ে, যেহেতু বলছি যে হ্যাঁ বয়স, তার ফর্মটা নিয়ে এখন প্রশ্ন উঠছে। ডেফিনেটলি তিনি তার প্রাইমে নেই, আগের মতো অবস্থায় নেই, বয়স হয়েছে, রিফ্লেক্স কমে গেছে, তার আঙুলের চোট নিয়ে প্রশ্ন উঠছে। আঙুলের চোটটা নিয়ে যদি লুকোচুরিও করেছে, কিন্তু ডেফিনেটলি তার আঙুলে একটা সমস্যা আছে, এটা আমরা জানি। সো অনেকগুলো ব্যাপার আছে, কিন্তু জাস্ট যদি সিম্পলি বলি, এই টেস্টটা খেলতে না আসতে পারলে তার জন্য ওয়ানডে ক্রিকেটেও খেলা টাফ হবে আর কি। তার মানে কি সাকিব আল হাসান মানে বাংলাদেশের ক্রিকেটের আপনার দৃষ্টিতে কি ওয়ান অফ দ্য বেস্ট, না বেস্ট এখন পর্যন্ত ক্রিকেটার? বাংলাদেশের হিস্ট্রিতে তার ধারে কাছে কেউ নেই। দি বেস্ট ক্রিকেটারের বিদায়টা এরকম মাঠের বাইরে থেকেই হয়ে যাচ্ছে, সেটাই তো মনে হচ্ছে এখন। মানে সেটা যদি হয় তো খুব দুঃখজনক হবে, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সেরকম হচ্ছে। যদি না নাটকীয় কোনো পরিবর্তন হয়, বা আগাম জামিন বা লিগাল প্রসিডিউর শুরু হলে সেরকম কোনো ব্যাপার হয়, তাছাড়া তো মনে হচ্ছে না। আর যদি ক্রিকেট বোর্ড তার জন্য বিশেষ ছাড়ও দেয়, ব্যবস্থা করলো যে ঠিক আছে বাইরে খেললো, তারপরেও তো আসলে আমাদের চোখের সামনে বিদায়টা হলো না, সেই আক্ষেপটা আর কি অনেকের থেকে যাবে নিশ্চয়ই। এবং বাংলাদেশের অনেক ক্রিকেটার মানে টপ ক্লাস ক্রিকেটারই তারা কখনো আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বিদায় নিতে চাননি কিংবা পারেননি। সাকিব একমাত্র চেয়েছিলেন এইভাবে। আমি যদি বলি, আমার যদি ভুল না করে থাকি, খালেদ মাহমুদ সুজন একবার বগুড়াতে 2006 সালে নিয়েছিলেন। তারপরে বাংলাদেশে কোনো ক্রিকেটারকে মাঠ থেকে বিদায় দেওয়ার কোনো প্রশ্ন আমরা এখনো পাইনি, সুযোগ পাইনি। হ্যাঁ, মানে সেটা যুগে যুগে হয়ে আসছে। সেই বুলবুল ভাইদের থেকে শুরু করে, বুলবুল ভাই তো অফিসিয়ালি এখন রিটায়ার করেন আর কি, মানে এরকম অনেকেই, বেশিরভাগই পাননি আর কি। 2-1 হয়তো পেয়েছেন, মোহাম্মদ রফিক ভাই বা ওইভাবে এরকম 2-1 পেয়েছেন। কিন্তু সাকিব তো সাকিব, মানে সেটা যেটা বলছিলাম যে আরো 10 বছর আগে আসলে তিনি বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার হয়ে গেছেন। বাংলাদেশের হিস্ট্রি যদিও ছোট, কিন্তু তিনি সেই হিস্ট্রির উজ্জ্বলতম তারকা, এবং ডেফিনেটলি অন্য অনেকের চেয়ে অনেক ধাপ এগিয়ে। সো তার বিদায়টা দেশের সামনে যদি এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করা যেত, যেখানে দর্শকরা যাবেন মাঠে, তার ভক্ত অনুসারী ক্রিকেট প্রেমীরা যাবেন, জার্নালিস্টরা থাকবেন, সবাই মিলে কভার করে, ডেফিনেটলি একটা সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা বড় ব্যাপার হতো। বাট আবারও বলছি যে আইনগত ব্যাপার এখন আসলে কিছু করার নেই, আমাদের কিছু করা নেই। আগামী 2 সপ্তাহে যদি নাটকীয় কোনো পরিবর্তন না হয়, কারণ 16 তারিখ আসবে সাউথ আফ্রিকা দল, তার আগ পর্যন্ত 14 দিন সময় আছে আজকে থেকে। ডিসিশনটা খুব দ্রুত নিতে হবে, কারণ আপনার টিম ঘোষণা করতে হবে, প্র্যাকটিসের ব্যাপার আছে। ধন্যবাদ আপনাকে আরিফুল ইসলাম রনি। আমরা সেটাই দেখতে চাই যে আগামী 2 সপ্তাহে নাটকীয় কোনো পরিবর্তন হয় কিনা সাকিবের ইস্যুতে, সাকিব প্রত্যাবর্তন করতে পারেন কিনা, বাংলাদেশে খেলতে পারেন কিনা শেষ টেস্ট। সাকিবের শত্রু যেমন আছেন, ভক্তও কিন্তু অনেক, তারা নিশ্চয়ই চাইবেন যে সাকিবকে মাঠ থেকে বিদায় নিতে দেখতে। সেই প্রত্যাশায় আমরা আজকের মতো এখানেই শেষ করলাম।